মাসিক ভাতা, ইন্স্যুরেন্স, টিউশন ফিস ওয়েভার, থাকা খাওয়ার খরচ সহ ইন্দোনেশিয়াতে বিনামূল্যে পড়ার সুযোগ। আবেদন করার জন্য কোনো টাকা পয়সা লাগছে না। অনার্স থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। শুধু তাই না, ইঞ্জিনিয়ারিং সহ এমবিবিএস সাবজেক্টে আবেদন করা যাচ্ছে। তবে বন্ধুরা, আবেদনের ডেডলাইনটাও কাছাকাছি হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ একদম শেষ প্রান্তে আমি এমন একটি স্টেপসের কথা বলবো, যে স্টেপটা যদি আপনি ভুল করেন তাহলে পুরো অ্যাপ্লিকেশনটাই বাতিল হয়ে যাবে এবং আপনার এই সুযোগটি নষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইন্দোনেশিয়ার একটি চমৎকার এবং জনপ্রিয় স্কলারশিপ ইউএনএস ইন্টারন্যাশনাল স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যেখানে সবার জন্যই সুযোগ রয়েছে। আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি তথ্য আলোচনা করব, যাতে করে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারেন। আবেদন শুরু করার আগে একটি ছোট্ট কথা শেয়ার করতে চাই। প্রতি বছর নানা অর্গানাইজেশন, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, নানা জায়গা থেকে স্কলারশিপ অফার হয়। বাংলাদেশিদের জন্য যে উপযোগী স্কলারশিপগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দিচ্ছি, টিউটোরিয়াল দিচ্ছি। ভিডিওগুলো এমনভাবেই আমি তৈরি করার চেষ্টা করি যাতে করে আপনি নিজে নিজে কারো হেল্প ছাড়াই এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারেন। আবেদন করতে গেলে অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারেন, কখন কি করতে হবে বুঝতে পারছেন না, ডকুমেন্টসটা কিভাবে সাজাচ্ছেন সেটা নিয়েও কনফিউজড, ভয় লাগছে যে সঠিকভাবে আবেদনটা সাবমিট হচ্ছে কিনা। সেক্ষেত্রে চাইলে আমাদের পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল মাধ্যম কমেন্টে দেওয়া থাকবে। এছাড়াও আমার ফেসবুক পেজে কমেন্ট করার মাধ্যমে, মেসেজ দেওয়ার মাধ্যমে, ইমেল দেওয়ার মাধ্যমে, এমনকি ইনস্টাগ্রামে মেসেজ দেওয়ার মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করা সম্ভব। বিস্তারিত প্রথম কমেন্টে। প্রথমেই বলছি কি কি লেভেলে এখানে পড়াশোনা করা যাবে। যেটা ভিডিওর প্রথমেই বললাম, এখানে অনার্স থেকে পিএইচডি পর্যন্ত, অর্থাৎ এইচএসসির পর আপনি অনার্সে আবেদন করতে পারছেন, ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন মাস্টার্সে আবেদন করতে পারছেন, আর ইতিমধ্যে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন পিএইচডিতে আবেদন করতে পারছেন। এখানে অনার্স 4 বছরের জন্য হয়ে থাকে, অর্থাৎ 8টি সেমিস্টার। এখানে মাস্টার্স 2 বছরের জন্য হয়ে থাকে, অর্থাৎ 4টি সেমিস্টার, এবং পিএইচডি 3 বছরের জন্য হয়ে থাকে, অর্থাৎ 6টি সেমিস্টার। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্সের অনেক বিষয় রয়েছে, ইঞ্জিনিয়ারিং বিষয় রয়েছে, এমনকি এমবিবিএস সাবজেক্টটাও রয়েছে। আর কি কি ফ্যাকাল্টি রয়েছে আপনারা নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আসি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা। বন্ধুরা, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানাটা খুব জরুরি, কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো ওই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন। এটির দুটি দিক রয়েছে, একটি হচ্ছে ফুল ফান্ড স্কলারশিপ, আরেকটি হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। পার্শিয়াল হোক আর ফুল ফান্ডেড হোক, এই দুটি স্কলারশিপের ক্ষেত্রে কিছু কমন সুবিধা রয়েছে। প্রথম সুবিধা, কোনো ধরনের টিউশন ফিস আপনাকে দিতে হচ্ছে না। দ্বিতীয় সুবিধা, আপনি হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন। তৃতীয় সুবিধা, আপনি ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স পেয়ে যাচ্ছেন। পাশাপাশি বিনামূল্যে আবেদন করতে পারছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা, সেটি হচ্ছে MOI, অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি আবেদন করতে পারছেন। এটা ছিল এই দুটি স্কলারশিপের কমন সুবিধা। তবে যারা ফুল ফান্ডেড স্কলারশিপটি পাবে তারা একটি অতিরিক্ত সুবিধা পাবে, সেটি হচ্ছে মাসিক ভাতা। যদিও মাসিক ভাতাটা খুব বেশি না, তারপরও খারাপ বলা যেতে পারে না। ব্যাচেলরের শিক্ষার্থীরা পাবেন বাংলাদেশি টাকা প্রায় 11,000 টাকা, মাস্টার্সের শিক্ষার্থীরা পাবে প্রায় 12,000 টাকা, এবং পিএইচডি শিক্ষার্থীরা পাবে প্রায় 16,000 টাকা। এবারে সত্যি কথাটা বলি, বাস্তবতা আমাদেরকে জানতে হবে, না হলে কম্পেয়ার করা যাবে না, আর সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। এই স্কলারশিপের সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে যে মাসিক ভাতাটা মোটামুটি কম বলা যেতে পারে। যদিও ইন্দোনেশিয়াতে আবাসিক খরচ এবং অন্যান্য যে খরচগুলো রয়েছে সেটা কম, কিন্তু তারপরও এই মাসিক ভাতাটা আরেকটু বেশি হলে ভালো হতো। তাই আপনাকে নিজে থেকে কিছু ফান্ড অ্যারেঞ্জ আপনাকে করতে হবে। আর যারা পার্শিয়াল স্কলারশিপটি পাবে তাদের খরচাটাও স্বাভাবিকভাবে কিছুটা বেশি হবে। এছাড়া নিজের পকেট থেকে দিতে হবে এয়ার টিকিটের টাকা, পাশাপাশি দিতে হবে ভিসা আবেদনের খরচ, এছাড়া অন্যান্য যে খরচগুলো রয়েছে টুকটাক সেগুলোও কিন্তু আপনাকে দিতে হবে। পাশাপাশি ভিসা আবেদন করার সময় আপনার ব্যাংক ব্যালেন্সও প্রয়োজন হতে পারে, তবে খুবই সামান্য। আর সর্বোপরি ইন্দোনেশিয়াতে কিন্তু পার্ট টাইম জব পাওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং, এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে। তাই সুবিধা অসুবিধা বিবেচনা করে এখন আপনি কম্পেয়ার করে দেখুন যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না। এবারে এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি শর্ত পূরণ করতে হবে সেটা জেনে নেওয়া উচিত। এখানে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, তবে দুটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। একটি হচ্ছে রেজাল্ট সংক্রান্ত শর্ত, আর একটি হচ্ছে বয়সগত শর্ত। রেজাল্টের ক্ষেত্রে আপনি যদি সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে মোটামুটি 70-75% নাম্বার হলেই আপনি আবেদন করতে পারবেন বিগত রেজাল্টগুলো। আর আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোতে আবেদন করেন তাহলে কিছুটা কম, অর্থাৎ 55% মার্কস যদি আপনার থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই আবেদন করতে পারছেন। অর্থাৎ
রিকোয়ারমেন্টটা খুবই ফ্লেক্সিবল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বয়স সীমা। আপনি যদি ব্যাচেলরের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার বয়স সর্বোচ্চ 21 হতে পারবে। আপনি যদি মাস্টার্সে আবেদন করেন আপনার সর্বোচ্চ বয়স সীমা 35 হতে পারবে এবং আপনি যদি পিএইচডিতে আবেদন করেন তাহলে আপনার সর্বোচ্চ বয়স 40 হতে পারবে। তৃতীয় রিকোয়ারমেন্ট সবার জন্যই কমন, এটা আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হলেই আবেদন করতে পারছেন। এছাড়া আপনাকে সবসময় রেজাল্টটা মেনটেন করতে হবে। রেজাল্ট মেনটেন না করলে কিন্তু আপনার স্কলারশিপটি বাতিল হয়ে যাবে। পাশাপাশি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না এবং মেডিকেলি অবশ্যই আপনাকে ফিট হতে হবে। এছাড়া সর্বোপরি আপনাকে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে যে শর্তটি আছে সেটা মেনটেন করতে হবে, অর্থাৎ এমওআই দিয়ে আবেদন করতে পারেন অথবা চাইলে টোফেল দিয়ে আবেদন করতে পারেন। আর যদি আইএলটিএস থেকে থাকে তাহলে 4.5 থেকে 5 দিয়েই কিন্তু আপনি আবেদন করতে পারছেন। এছাড়া আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটি থেকে যদি একটি এমওআই বা এমন একটি লেটার সংগ্রহ করে নিয়ে আসতে পারেন যেখানে বলা থাকবে যে আপনি ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছেন, তাহলেও সেটা দিয়ে আপনি আবেদন করতে পারছেন। অর্থাৎ এই ব্যাপারে কিন্তু একটি ফ্লেক্সিবিলিটি রয়েছে। এখন আমরা লিস্ট করে ফেলি যে কি কি ডকুমেন্টস আবেদন করার জন্য প্রয়োজন হবে। প্রথম ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার একটি পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না। পাসপোর্টের মেয়াদ অবশ্যই 18 মাস থাকতে হবে ন্যূনতম। দ্বিতীয় ডকুমেন্টসটি হচ্ছে আপনার একটি ছবি প্রয়োজন হবে। তৃতীয় যে ডকুমেন্টসটি আপনার সার্টিফিকেট মার্কশিট প্রয়োজন হবে আপনার এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যে কোনো একটি, অবশ্যই ইংরেজিতে হতে হবে বার্থ রেজিস্ট্রেশনটি। প্রয়োজন হবে মেডিকেল সার্টিফিকেট, যা নিয়ে কিছুক্ষণ পরেই আলোচনা করছি। প্রচলিত ফরম্যাট না, ইউএনএস এর নির্দিষ্ট একটি ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে সিভি, তৈরি করতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং তৈরি করতে হবে এসওপি অর্থাৎ স্টেটমেন্ট অফ পারপাস। এছাড়া প্রয়োজন হচ্ছে আপনার ভাষা সার্টিফিকেট অথবা এমওআই অথবা টোফেল অথবা আইএলটিএস, যেটা আপনার কাছে রয়েছে। এরপর প্রয়োজন হবে রেফারেন্স লেটার দুটি, তবে এটা ব্যাচেলরের শিক্ষার্থীদের জন্য না, মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থীরা দুটি রেফারেন্স লেটার দিবেন এবং যারা পিএইচডি শিক্ষার্থী তারা রিসার্চ প্রপোজাল দিবেন। মাস্টার্সের জন্য না এবং ব্যাচেলরের জন্য না, শুধু পিএইচডির জন্যই রিসার্চ প্রপোজাল। এবং সর্বোপরি যে ডকুমেন্টসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে ডকুমেন্টসগুলো বললাম সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে একটি ডকুমেন্ট, সেটি হচ্ছে এমবাসি রেফারেন্স লেটার, যেটা আমি কিছুক্ষণ পরেই বলে দিচ্ছি কিভাবে সেটা সংগ্রহ করতে হবে। এবারে মেডিকেল সার্টিফিকেট নিয়ে একটি কথা বলি। চলে যেতে হবে যে কোনো ডাক্তারের কাছে এমবিবিএস, তিনি প্রেসক্রিপশনে লিখে দিবেন এই টেস্টের কথা এবং যে কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে এটা টেস্ট করিয়ে নেবেন। করিয়ে এনে সেই ডাক্তারবাবুর কাছে যাবেন এবং তিনি একটি সার্টিফিকেট ইস্যু করে দিবেন তার অফিসিয়াল প্যাডে, অবশ্যই সিল সই সহ, এবং এটাই কিন্তু আপনার হয়ে যাবে একটি মেডিকেল সার্টিফিকেট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল পার্ট, অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে। আমি ধাপে ধাপে আলোচনা করছি। যারা নিজে নিজে আবেদন করতে চান এই ধাপগুলো অনুসরণ করুন, ইনশাল্লাহ সেটা আপনি করতে পারবেন। প্রথম ধাপ, আপনাকে আগে থেকেই চিন্তা করতে হবে যে কোন সাবজেক্টে আপনি আবেদন করতে চান। এখানে একটি সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন, তাই আগে থেকেই চিন্তা করতে হবে যে কোন সাবজেক্টে আপনি আবেদন করবেন, কারণ সেইটার উপর নির্ভর করছে কিন্তু আপনার ডকুমেন্টস গোছানো এবং এসওপি লেখা। দ্বিতীয় স্টেপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ইন্দোনেশিয়ার এম্বাসির থেকে আপনাকে একটি রেফারেন্স লেটার নিতে হবে। কিভাবে নিব? প্রথমত হচ্ছে ইউএনএস এর যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ইউএনএস এর যে অ্যাটাচমেন্ট রয়েছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে এবং আপনার একাডেমিক ডকুমেন্টস এবং অন্যান্য যে কাগজপত্র রয়েছে সব সমেত আপনাকে একটি মেইল করতে হবে বাংলাদেশে অবস্থিত ইন্দোনেশিয়ার এম্বাসির মেইলে, এবং সেটা পাঠিয়ে দিতে হবে এবং তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যাতে তারা আপনাকে একটি রেফারেন্স লেটার দেন। রেফারেন্স লেটারটি পেতে বাকি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, অর্থাৎ পাসপোর্ট যদি না থাকে পাসপোর্টটি করিয়ে নিন, সার্টিফিকেট উত্তোলন করা না থাকলে সার্টিফিকেটটি উত্তোলন করে নিন, অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনি কালেক্ট করে ফেলুন এবং সুপটাও লেখা শুরু করে দিন। এবং যখন আপনি এম্বাসির এই রেফারেন্স লেটারটি পেয়ে যাবেন তখন সেই সকল ডকুমেন্ট সমেত আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ তৃতীয় ধাপটাই হচ্ছে অনলাইনে আবেদন করা। অনলাইনে আবেদনটা হয়ে গেল। অনলাইন আবেদন শেষে যদি তারা আপনাকে যোগ্য প্রার্থী মনে করে তখন তারা আপনাকে একটি মেল দেবে এবং আপনাকে একটি কম্পিউটার বেস টেস্ট দিতে হবে। খুবই সামান্য, খুবই সিম্পল একটা টেস্ট, এটা আপনাকে দিতে হবে এবং সেই টেস্টে যদি আপনি মোটামুটি পাস করে যেতে পারেন তারপর আপনাকে তারা মোটিভেশনাল একটি ইন্টারভিউ নিবে এবং মোটিভেশন ইন্টারভিউটা যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি ফাইনাল অফার লেটার আপনি পেয়ে যাচ্ছেন এবং সবকিছু যদি পজিটিভ হয় তাহলে ভিসা আবেদন করে আপনাকে ফ্লাই করতে হবে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সময় বা ডেডলাইন। বন্ধুরা, আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে, চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। দেখতে মনে হয় অনেক সময় রয়েছে, কিন্তু আসলে কিন্তু খুব বেশি একটা সময় বাকি নেই, কারণ আপনাকে কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করতে হবে, কারণ স্কলারশিপটার জন্য ডকুমেন্টসটা খুব গুরুত্বপূর্ণ। মেডিকেল সার্টিফিকেটটাও অ্যারেঞ্জ করতে হবে,
পাশাপাশি আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট এম্বাসির রেফারেন্স লেটারটাও কিন্তু কালেক্ট করতে হবে। এর জন্য একটা সময় প্রয়োজন, তাই বসে থাকলে চলবে না। আজকে থেকে আপনাকে আবেদনের প্রিপারেশনটা নিতে হবে। আর যেটা কিছুক্ষণ আগে বললাম, যারা আবেদন করবে প্রাথমিকভাবে সিলেকশনে যাবে তাদেরকে কম্পিউটার একটা টেস্ট দিতে হবে, খুবই সামান্য সিম্বল একটি টেস্ট, এবং এই টেস্টটি মূলত 14 থেকে 15 অক্টোবর এই 2 দিনের মধ্যে দিতে হবে। এবং মোটিভেশনাল ইন্টারভিউ হবে 21 থেকে 23 অক্টোবরের মধ্যে, এবং ফাইনাল রেজাল্ট দেওয়া হবে 21 নভেম্বর। বাকি যে ডেডলাইনগুলো রয়েছে নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ছিল ইন্দোনেশিয়ার ইউএনএস স্কলারশিপ নিয়ে বিস্তারিত কথাবার্তা। আমি নিজে যারা আবেদন করবেন তাদের জন্য এই ইনফরমেশনগুলো যথেষ্ট। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে আবেদন করতে পারেন। তবে আবেদন করতে গিয়ে যদি কোথাও সমস্যা ফেস করেন, প্রফেশনাল পেইড হেল্প নিতে চাচ্ছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, অথবা ফেসবুকে কমেন্ট করুন, অথবা ইনবক্স করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি উপকার এসে থাকে তাহলে একটি লাইক দিয়ে যান, এবং সাবস্ক্রাইব করা যদি না থাকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক পেজে আপনি এই ভিডিওটি দেখছেন, যদি ফলো করা না থাকে পেজটি ফলো দিয়ে রাখুন, কারণ এই ধরনের স্কলারশিপের ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত দিচ্ছি এবং আপডেটগুলো দিচ্ছি, যেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, যাতে করে কোনোভাবেই আপনার এই ভিডিও মিস না হয় বা আপডেটগুলো মিস না হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।